তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সুভাষচন্দ্র বোস 1920-তে ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সাম দিয়েছিলেন এবং তার ইন্টেলিজেন্স আপনি এর থেকেই বুঝতে পারবেন যে সে সেই পরীক্ষায় 4র্থ র্যাঙ্ক করে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই তিনি চাকরি থেকে রিজাইন করে ইন্ডিয়া ফ্রিডমের কাটা ভরা রাস্তা বেছে নেন এবং তার গুরু চিত্তরঞ্জন দাসের অনুপ্রেরণায় ইন্ডিয়ান কংগ্রেস দলের সদস্য হন। 1938 সালে তিনি ইন্ডিয়ান কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। জওহরলাল নেহেরু বোসের সাথে সমাজতন্ত্রের সাপোর্ট করতেন। ত্রিপুরাতে কংগ্রেসের নির্বাচন হয়, সেখানে নেতাজি পুনরায় ইলেকশনে দাঁড়ায় এবং অপরদিকে গান্ধীজির তত্ত্বাবধানে পট্টাভি সীতারামাইয়া নির্বাচনে দাঁড়ান। বোস ইলেকশনে জিতে যান, কিন্তু গান্ধীজি বোসের সাথে কাজ করবেন না বলে জানান, কারণ গান্ধীজি নরমপন্থী আর নেতাজি চরমপন্থী। স্বাধীন ভারতের জন্য তিনি সব করতে পারেন। এই মতের অমিলের কারণে বোস রিজাইন করে। 1945 সালে যখন ওয়ার্ল্ড ওয়ার 2 শুরু হয়, তখন নেতাজি আন্দোলন শুরু করে ব্রিটিশের বিরুদ্ধে। ওয়ার্ল্ড ওয়ার 2-তে ব্রিটিশরা ভারতীয় সেনাকেই নিযুক্ত করেছিল আর তার বিরুদ্ধেই ছিল এই লড়াই। কিন্তু তারপর বোসকে পুলিশ অ্যারেস্ট করে, কিন্তু তিনি অনশনে বসেন আর এই অবস্থা দেখে ব্রিটিশ তাকে হোম অ্যারেস্ট করে। কিন্তু নেতাজি ব্রিটিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান। 1941-এ রাশিয়া চলে যান, কিন্তু রাশিয়াও ওয়ার্ল্ড ওয়ার 2-তে ব্রিটিশের সাথেই অ্যালাইড পাওয়ারে যোগ দেয়, যা দেখে নেতাজির মন একেবারে ভেঙে পড়ে। এরপর সেখান থেকেই বোস জার্মানির উদ্দেশ্যে রওনা দেন। জার্মানি ও ইতালিতে যে সমস্ত ভারতীয় সেনাকে বন্দী করে রাখা হয়েছিল তাদের নিয়ে তিনি ফ্রি ন্যাশনাল লিজেন্ড তৈরি করেন। জার্মানির লোকেরা তার এই নেতৃত্ব দেখে তার নাম নেতাজি দেন। সেখানেই বোস জয় হিন্দ বলে গর্জে ওঠেন। আজাদ হিন্দ রেডিও নামে বোস রোজ সম্প্রসারণ করেন। মে 1942 সালে নেতাজি হিটলারের সাথে প্রথম দেখা হয়, কিন্তু তাতে হিটলারের ইন্টেনশন তার একটুও পছন্দ হয় না এবং হিটলারের রেসিস্ট পলিসিসের বিরুদ্ধে তিনি তীব্র নিন্দা করেন। এরপর তিনি জার্মানি ছেড়ে সাবমারিনের মাধ্যমে জাপানে পৌঁছান। এখানে শুরু হয় আজাদ হিন্দ ফৌজের দ্বিতীয় ফেজ। কিন্তু তার আগে আমাদের প্রথম ফেজটা জেনে নেওয়া দরকার। প্রথম আজাদ হিন্দ ফৌজ আসলে নেতাজি নেতৃত্ব দেননি। 1942 সালে ক্যাপ্টেন মোহন সিং জাপানের সহযোগিতায় বন্দী ভারতীয় সেনাদের নিয়ে আইএনএ বা আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। লক্ষ্য শুধু একটাই, ব্রিটিশকে পরাজিত করে ভারতকে স্বাধীন করা। সেখানে 16,000-এরও বেশি সৈন্য আজাদ হিন্দ ফৌজে যুক্ত হতে চান, কিন্তু জাপান চেয়েছিল 2,000 সৈন্য দল গঠন করতে। এসব মতবিরোধ এবং নেতৃত্বের দ্বন্দ্বে 1942 সালের শেষের দিকে আইএনএ ভেঙে যায় এবং মোহন সিংকে জাপান বন্দী করে নেয়। এরপর আসি আজাদ হিন্দ ফৌজের দ্বিতীয় অধ্যায়ে। 1942 সালে জাপানে থাকা বন্দী সেনারা রাসবিহারী বোসের নেতৃত্বে একজোট হয়। জাপানের টোকিওতে তিনি এই ক্লাবের নাম দেন ইন্ডিয়ান ক্লাব, যার মূল মন্ত্র ভারতের স্বাধীনতা। এরপর 1942-এ মোহন সিং এর তৈরি আইএনএর সাথে ইন্ডিয়ান ক্লাবকেও যুক্ত করেন এবং নেতৃত্ব মোহন সিং এর হাতে তুলে দিয়ে তিনি সিঙ্গাপুরে চলে আসেন। 1943 সালে সুভাষচন্দ্র বোস সিঙ্গাপুরে পৌঁছায়। 25শে আগস্ট নেতাজি আইএনএর সুপ্রিম কমান্ড হিসাবে নিযুক্ত হন। 1945 সালে লক্ষ্মী স্বামীনাথনকে আইএনএর ওমেন ডিপার্টমেন্টের নেতৃত্ব দেন। এরপর এদের নেতৃত্বে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়, যাতে অ্যাক্সিস পাওয়ার্সও মদত দিতে থাকে। জাপানিজ আর্মি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আইএনএর হাতে তুলে দেয়। সুভাষচন্দ্র বোস এর নাম শহীদ ও স্বরাজ দ্বীপ নামকরণ করেন। এরপর 1944 সালে আইএনএর একটি নতুন আন্দোলন শুরু করে, যার নাম চলো দিল্লি। 6 জুলাই 1944 সালে বোস রেডিওতে মহাত্মা গান্ধীকে ফাদার অফ নেশন হিসেবে পরিচিতি দেন। কিন্তু আইএনএর বিরুদ্ধে অ্যালাইড ফোর্সের প্রচুর সৈন্য এনে দাঁড় করানো হয়। এরপর আন্দোলনের গতি অনেক কমে যায়, কিন্তু এই আন্দোলন 1945 সালের মাঝামাঝি পর্যন্ত চলেছিল। এর মধ্যে কানে আসে নেতাজির একটি প্লেন দুর্ঘটনায় মৃত্যু ঘটে। সুতরাং আজাদ হিন্দ ফৌজের হাজার হাজার সৈন্য ছাড়া আমরা কখনোই ভারতকে স্বাধীন ভারত হিসাবে পেতাম না। যদিও আইএনএ ভারতকে সামরিকভাবে স্বাধীনতা আনতে পারেনি, কিন্তু আইএনএর সেনাদের অনুগত্য দেখে ব্রিটিশরা বুঝতে পারে ভারতকে ধরে রাখা আর সম্ভব নয়। অনেক ঐতিহাসিকই মনে করেন আইএনএ এবং পরবর্তী নৌবাহিনী বিদ্রোহই ব্রিটিশদের দ্রুত ভারত ছাড়তে বাধ্য করে। তুম মুঝে খুন দো,
मैं तुम्हें आजादी दूंगा। আমরা নিয়মিত এই ধরনের ভিডিও চ্যানেলে আপলোড করে থাকি। যদি আপনাদের এই চ্যানেলটি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।